গল্পদাদুর আজকের বিশেষ নিবেদন সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এবং সাংবাদিক হিমাদ্রি সরকারের লেখা আড়ালে আততায়ী, একটি খুনের রোমহর্ষক ময়না তদন্ত, ক্যাশ মেমোর কিস্তিমাত। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের লেখা ক্যাশ মেমোর কিস্তিমাত। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল শিয়ালদা জিআরপি অফিসার ইনচার্জে। আগের দিন ভিআইপি ডিউটি ছিল, সারা জাগা। আজও সকাল থেকে বিস্তর ধকল গিয়েছে। লকআপের কয়েকজন আসামিকে কাগজপত্র দেখে কোর্টে চালান করা, তারপর বড় সাহেবের রুটিন ভিজিট, বিকেলে শিয়ালদার রেল পুলিশ সুপারের মিটিং। সারাদিনে একটুও বসার সুযোগ হয়নি। হঠাৎ প্রথমে টেবিলের সামনে পড়ে থাকা ওয়াকি টকি, আর তারপর মোবাইলে অন ডিউটি সাব ইন্সপেক্টরের গলা শুনে তন্দ্রা কেটে গেল। সবে দিনের আলো ফিকে হয়ে সন্ধ্যা নেমেছে। শিয়ালদা স্টেশনের চত্বরে এই সময়টা যেরকম থাকার কথা তেমনই। ঘেমে নিয়ে ক্লান্ত জনতার ভিড় এগোতে চাইছে ব্যস্তসম্মত ভঙ্গিতে। অফিস ফেরত যাত্রীদের ভিড়, কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের ভিড়, মালবাহকদের চিৎকারে সঙ্গে মিশে যাচ্ছে প্ল্যাটফর্মে একের পর এক ট্রেনের ঘোষণা। এই সময়টা ভিড়ের সুযোগে পকেটমারদের হাত চাপের গোল্ডেন আওয়ার। তার অফিসারদের বারবার বলে দিয়েছেন জিআরপি থানার বড়বাবু, সন্ধ্যা থেকে রাত অন্তত 9টা পর্যন্ত ভালো করে প্ল্যাটফর্মে নজর রাখবে। পকেট বাড়ি, মোবাইল চুরি কিন্তু এই সময় হয় সবচেয়ে বেশি। থানার ডিউটি অফিসারকেও সতর্ক থাকতে বলে রেখেছেন তিনি। কিন্তু তরুণ সাব ইন্সপেক্টরের গলায় চাপা উত্তেজনার আছে। অভিজ্ঞ ওসির বুঝতে অসুবিধে হয় না, এটা কোনো চোর পকেটমারের কেস নয়। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিছু গোলমাল হয়েছে নাকি? প্রশ্ন করে। অফিসারটি জবাব দেন, স্যার, a bag and hold on, all are lying unattended. রুক মুচকে ওসি বলেন, কোথায়? কতক্ষণ পরে রয়েছে? ও প্রান্ত থেকে জবাব আসে, স্যার, স্টেশনের সামনেই ভিআইপি পার্কিং ইয়ার্ডে। আমি আশপাশটা নজর রেখেছিলাম, কিন্তু ট্রলি ব্যাগ অ্যান্ড হোল্ড অনটা রেখে কখন যে কে চলে গেল ভিড়ের মধ্যে বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরেই পড়ে রয়েছে, এখনো কেউ ক্লেম করতে আসেনি। ব্যাগ কেউ ভুল করে ফেলে যেতেই পারে। মনা মানুষের সংখ্যা নেওয়া কম নয়, কিন্তু ব্যাগ বা হোল্ড অন সন্দেহজনক কিছু নেই তো? বিস্ফোরক বা তেমন কিছু? সময় নিলেন না ওসি। অফিসারকে বললেন, ইমিডিয়েটলি জিআরপি কন্ট্রোলে মেসেজ দাও। স্নিপার ডগ, বোম ডিসপোজাল স্কোয়াডের লোকজনকে আগে পাঠাতে হবে, আর জায়গাটা আপাতত ঘিরে রাখার ব্যবস্থা করো। স্নিপার ডগ আসার আগে পর্যন্ত কেউ যেন ব্যাগ না ছোঁয়ে। অফিসারকে নির্দেশ দিয়ে নিজেই বেরিয়ে পড়েন তিনি। তরুণ অফিসারটি চটপটে, তার পিঠে হালকা চাপড় মেরে ওসি বললেন,
এত বড় ট্রলি ব্যাগ, হোল্ড অন, সবটাই কেউ ভুলে চলে যায় কি করে? দ্রুত খবর পৌঁছে গিয়েছিল জিআরপি কন্ট্রোলে। আরপিএফ এর কয়েকজন জওয়ানও এসে পড়েছিলেন। পুলিশের স্নিপার ডগ আর বোম ডিসপোজাল স্কোয়াডের লোকজনও চলে এসেছিলেন। তারা পরীক্ষা করে জানিয়ে দিলেন ব্যাগ বা হোল্ডলে বিস্ফোরক জাতীয় অন্তত কিছু নেই, কিন্তু পুলিশের স্নিপার ডগ ক্রমাগত ব্যাগ আর হোল্ডল শুঁকেই চলেছে। কুকুরের হ্যান্ডলার বুঝতে পারলেন বিস্ফোরক হয়তো নেই, তবে কিছু একটা নিশ্চিত আছেই ব্যাগে। জিআরপি থানার ওসি তরুণ অফিসারটি নির্দেশ দিলেন, ব্যাগটা খোলো তো, কি আছে? মাদক টাদক কিছু কি? ট্রলি ব্যাগে চেন টানতেই আঁতকে উঠলেন অফিসার। স্যার, ডেড বডি! না, ঠিক দেহ বললে ভুল হবে। ট্রলি ব্যাগের মধ্যে একটা প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক মহিলার কাটা মাথা, অন্য প্যাকেটে দুটো কাটা হাত, দুটো পা, ট্রলি ব্যাগে জমাট বাঁধা রক্ত। হোলটল খুলতেই সেখান থেকে বেরোলো কাপড় আর প্লাস্টিক দিয়ে মোড়া এক মহিলার গলা থেকে উড়ু পর্যন্ত কাটা অংশ। পেটের জায়গাটা ধারালো অস্ত্র দিয়ে চিড়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। সম্ভবত অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে তারও। চামড়ায় পোড়া দাগ এমনিতে ইঙ্গিত করে। মৃতদেহ অনেক দেখেছে অভিজ্ঞ অফিসার ইনচার্জ। রেল লাইনে, ট্রেনে কাটা পড়া দেহ দেখেছেন বহু। তা বলে এরকম এত নৃশংসতা? এভাবে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে একজন বছর 37-38-এর মহিলার দেহ। মহিলার শরীরের অংশগুলো দেখে অন্য পুলিশ কর্মীদের অনেকেরই গা গুলে উঠছে। ব্যাগ হোল্ডল পরীক্ষা করে সুরতহালের পর দেহ চালান করে দেয়া হলো মর্গে। পাঠকের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো, সুরতহাল বা ইনকোয়েস্ট করা যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক। অস্বাভাবিক মৃত্যু মানে খুন, আত্মহত্যা, দুর্ঘটনা, কোনো যন্ত্র বা পশুর আক্রমণে মৃত্যু বা এমন কোনো মৃত্যু যেখানে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকতে পারে বলে পুলিশের সন্দেহের উদ্রেক হয়। ভারতীয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এরকম ঘটনা ঘটলে থানার ওসি বা দায়িত্বপ্রাপ্ত অফিসার নিকটবর্তী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকবেন। তারপর যেখান থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ সেখানে সাক্ষীদের উপস্থিতিতে খতিয়ে দেখতে হবে দেহটি, সেটা কি অবস্থায় পড়ে রয়েছে। আপাত দৃষ্টিতে দেহের কোন কোন জায়গায় কি ধরনের আঘাতের চিহ্ন আছে, সেই আঘাত কি ধরনের অস্ত্র থেকে হয়ে থাকতে পারে, সে সব কিছু নিয়ে প্রাথমিক রিপোর্ট তৈরি করার আইনি প্রক্রিয়া হলো সুরতহাল। শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হওয়া মহিলাটি যে খুনি হয়েছেন তাতে সন্দেহ নেই। 20 মে 2014 শিয়ালদা জিআরপি থানার তদন্তকারী অফিসার কেস লিখলেন। এক অজ্ঞাত পরিচয় মহিলাকে খুনের পর দেহ টুকরো করে কেউ ফেলে দিয়ে গিয়েছে স্টেশনের পার্কিং। খুনের মামলাও রুজু হলো অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে। প্রাথমিক কাজগুলো সারতে বেশ রাত হয়ে গিয়েছিল। ওসি বলে রেখেছিলেন আগেই তার অফিসারদের রাতে সংশ্লিষ্ট সব অফিসারদের সঙ্গে কথা বলবে কেসটার তদন্তের ব্যাপারে। পুলিশ কর্মীরা পৌঁছলেই অফিসার ইনচার্জ বললেন, দেখো,
আমাদের জিআরপি থানায় চুরি, ছিনতাই, পকেটমারির মামলা লেগেই থাকে। এরকম কেস বড় একটা পাবে না। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমাদের। যত দ্রুত সম্ভব দরকার মহিলা কে সেটা জানা, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন থেকে লেগে পড়ো। প্রবল প্রতিহিংসায় স্ত্রী, প্রণয়ী বা বন্ধুর দেহ খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হয়েছে, এমন ঘটনার উদাহরণ ইন্টারনেট, হোয়াটসঅ্যাপের যুগে বিরল নয়। সে সদ্য স্বাধীনোত্তর সময়ে কলকাতায় বেলারানী দত্ত হত্যা মামলাই হোক, অথবা সাড়া ফেলে দেওয়া দিল্লির বিখ্যাত তন্দুর হত্যাকাণ্ড। সিনেমা, সিরিয়ালে এমন ঘটনা বহুবার উঠে এসেছে, কিন্তু ঠিকই বলেছিলেন জিআরপির ওসি, জিআরপি থানায় এই ধরনের মামলা বড় একটা আসে না। রোজকার একঘেয়ে পকেটমারি, চুরি, ছিনতাই, বড় জোর মাদক খাইয়ে লুট বা ডাকাতির জন্য জড়ো হওয়া ঘটনা ছাড়া তদন্তের মতো মামলা কোথায়? এমন কেস যার কিনারা করা চ্যালেঞ্জে বাড়তি অ্যাডিনালিনের ক্ষরণ হয় শিরা, উপশিরায়, যাতে প্রচুর পরিশ্রম আর ক্লান্তি উপেক্ষা করে অবিরাম কাজ করে চলার মতো শক্তি পায় মস্তিষ্ক। একটি জটিল কেস হলেই তো তা সিআইডি হাতে তুলে দেওয়া হয়। চ্যালেঞ্জটা নিয়েছিলেন শিয়ালদা জিআরপি থানার তদন্তকারী অফিসার। অন্য পুলিশ কর্মীরাও যে প্লাস্টিকের প্যাকেটে মোড়া হয়েছিল মহিলার মৃতদেহ, ট্রলি ব্যাগ ও হোল্ডলে মাথা আর দেহাংশ ভরে ফেলে গিয়েছিল খুনি, আবার দিনের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন তদন্তকারীরা। ছাইয়ের স্তূপ উড়িয়ে যদি বা মিলে যায় তদন্তের অমূল্য রতন। মিলল একটা সূত্র, অমূল্য কিনা তা সময়ই বলে দেবে। ট্রলি ব্যাগের একটা পকেটে হাতড়ে পাওয়া গেল একটা চিরকুট। কি এটা? তদন্তকারী অফিসারটা খুলে দেখে বললেন, আরে এটা তো দোকানের ক্যাশ মেমো। তারিখটা পাওয়া যাচ্ছে বছর দুয়েক আগেকার। কাস্টমার নাম জয়ন্তী দেব, ঠিকানা 887 লেক টাউন। প্রবল প্রতিহিংসায় স্ত্রী, প্রণয়ী বা বন্ধুর দেহ খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হয়েছে, এমন ঘটনার উদাহরণ ইন্টারনেট, হোয়াটসঅ্যাপে যুগে বিরল নয়। সে সদ্য স্বাধীনোত্তর সময়ের কলকাতায় বেলারানী দত্ত হত্যা মামলাই হোক, অথবা সাড়া ফেলে দেওয়া দিল্লির বিখ্যাত তন্দুর হত্যাকাণ্ড। সিনেমা, সিরিয়ালে এমন ঘটনা বহুবার উঠে এসেছে, কিন্তু ঠিকই বলেছেন জিআরপির ওসি, জিআরপি থানার এই ধরনের মামলা বড় একটা আসে না। রোজকার একঘেয়ে পকেটমারি, চুরি, ছিনতাই, বড়জোর মাদক খাইয়ে লুট বা ডাকাতির জন্য জড়ো হওয়া ঘটনা ছাড়া তদন্তের মতো মামলা কোথায়? এমন কেস যার কিনারা করা চ্যালেঞ্জে বাড়তি অ্যাডিনালিনের ক্ষরণ হয় শিরা, উপশিরায়, যাতে প্রচুর পরিশ্রম আর ক্লান্তি উপেক্ষা করে অবিরাম কাজ করে চলার মতো শক্তি পায় মস্তিষ্ক। একটু জটিল কেস হলেই তো তা সিআইডির হাতে তুলে দেওয়া হয়। চ্যালেঞ্জটা নিয়েছিলেন শিয়ালদা জিআরপি থানা তদন্তকারী অফিসার ও অন্য পুলিশ কর্মীরাও। যে প্লাস্টিকের প্যাকেটে মোড়া হয়েছিল মহিলার মৃতদেহ, ট্রলি ব্যাগ ও হোল্ডলে মাথা আর দেহাংশ ভরে ফেলে গিয়েছিল খুনি,
আবার দিনের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন তদন্তকারীরা। ছাইয়ের স্তূপ উড়িয়ে যদি বা মিলে যায় তদন্তের অমূল্য রতন। মিলল একটা সূত্র, অমূল্য কিনা তা সময়ই বলে দেবে। ট্রলি ব্যাগের একটা পকেট হাতড়ে পাওয়া গেল একটা চিরকুট। কি এটা? তদন্তকারী অফিসারটি খুলে দেখে বললেন, আরে এটা তো দোকানের ক্যাশ মেমো। তারিখটা হ্যাঁ পড়া যাচ্ছে, বছর 2 আগেকার। কাস্টমার নাম জয়ন্তী দেব, ঠিকানা 827 লেক টাউন। ওসিকে সবটাই জানালেন তদন্তকারী অফিসার। তাহলে এখনই চলে যাও লেক টাউন, দেখো কাল যার বডিটা পাওয়া গিয়েছে তিনি এই মহিলাই কিনা। নির্দেশ দিলেন ওসি। গন্তব্য 827 লেক টাউন। সেখানে গিয়ে দেখা গেল দরজা তালা বন্ধ, ফ্ল্যাটে কেউ নেই। আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেল অবশ্য ওখানে জয়ন্তদেব থাকেন। যে মহিলার দেহে টুকরো পাওয়া গিয়েছিল শিয়ালদা স্টেশনে, তার ছবিও দেখানো হলো ওই বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের। খুনের পর চেহারা অনেকটা বিকৃত হয়ে গিয়েছিল ঠিকই, তবে চিনতে অসুবিধে হয় না, ইনি জয়ন্ত দেব। কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে একা থাকছিলেন। তার স্বামী সুরজিৎ দেব আলাদা থাকতেন বছর 4। এক মেয়েও আছে তাদের, বাবার সঙ্গে থাকে মেয়ে। কেন আলাদা থাকতেন সুরজিৎ জয়ন্তী, তা নিয়ে অবশ্য কিছু বলতে পারলেন না প্রতিবেশীরা। হয়তো পারিবারিক গোলমাল কিছু। তবে মাঝে কিছুদিন তারা একসঙ্গে ছিলেন, জানা গেল পড়শিদের কাছ থেকে। সুরজিৎ কোথায় থাকেন জানতে চান তদন্তকারী অফিসার। বাড়ি বেহালায় জানি, কোথায় বলতে পারবো না। তবে ক্লাইভ রোডে একটি কোম্পানিতে কাজ করেন বলে শুনেছি। জবাব আসে অন্য এক পড়শির কাছ থেকে। কোনো শত্রুতা, কারোর সঙ্গে গোলমাল, বাড়িতে সন্দেহজনক কারোর আগমন, অন্য কিছুর হদিশ দিতে পারলেন না তারা। ক্লাইব্রের বহুজাতিক সংস্থার অফিসে গিয়ে সুরজিতের ঠিকানা পাওয়া গেল। দ্রুত তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আপনি কি সুরজিৎ দেব? হ্যাঁ, কেন? আপনারা হঠাৎ বাড়িতে এসেছেন কেন? কি ব্যাপার? আপনার স্ত্রী জয়ন্তী দেবের ডেড বডি পাওয়া গিয়েছে গতকাল শিয়ালদা স্টেশনে, জানেন? ও মাই গড! না না, জানতাম না। কি হয়েছে? আসলে আমরা অনেক বছরই একসঙ্গে থাকতাম না, আলাদা থাকতাম। কেন? অস্পষ্ট জবাব দেন সুরজিৎ। অন্য কারোর সঙ্গে নাকি সম্পর্ক ছিল জয়ন্তীর, তা নিয়ে ঝামেলা হয় বেশ কয়েক বছর আগে। তারপর থেকে আলাদা থাকতেন দুজন। তবে সরকারিভাবে ডিভোর্স হয়নি তখন। আপনারা কি তারপর কখনো একসঙ্গে থাকেননি? লেক টাউনের বাড়িতে কখনো যাননি আপনি? না না, প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা তো ওখানে গিয়ে জেনেছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিছুদিন ছিলেন, কদিন আগেই। অস্বীকার করতে পারেন? মনে পড়েছে, 1 মে থেকে 2-3 দিন ছিলাম ওই বাড়িতে। আমার মেয়েও ছিল সঙ্গে। তখন তো কোনো গোলমাল হয়নি, সত্যি বলছি, বিশ্বাস করুন। পুলিশি তদন্তের প্রথম শর্ত হল প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবে না।
বিশ্বাস করে যখন গোড়াতেই হোঁচট খেলেন সুরজিৎ, খুব তো পুরনো কথা নয়, লেকটাউনের বাড়িতে তিনি যে গিয়েছিলেন অস্বীকার করলেন কেন? প্রথমে ভুলে গিয়েছিলেন নাকি কিছু সত্যি লুকোচ্ছেন সুরজিৎ? তদন্তকারী অফিসার বিস্তারিত জানালেন ওসিকে। স্যার, ওকে কি অ্যারেস্ট করে থানায় নিয়ে এসে জেরা করব? তাহলে সত্যিটা বেরিয়ে পড়বে। ওসি বললেন, না, শুধু সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করলে জামিন পেয়ে যাবে তাড়াতাড়ি। আরো একটু ভালো করে নজর রেখে ওর উপর প্রত্যেকটা মাইনর ডিটেলস জোগাড় করো। তারপর ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছল পুলিশের কাছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে জয়ন্তী দেবকে। মাথা ও শরীরের অন্যান্য অংশে আরো কয়েকটি আঘাতের চিহ্ন। খুনের পর দেহ কাটা হয়েছে, একেবারে পেশাদার হাতে। উদ্ধার হওয়া অন্তত 18 থেকে 24 ঘন্টা আগে খুন হয়েছে জয়ন্তী। তাহলে কি খুনি পেশাদার? তার সঙ্গে কি আরো লোক ছিল? 7-5 ভাবতে ভাবতে লেকটাউনের বাড়িতে আবার গেলেন তদন্তকারী অফিসার। আরো তথ্য জোগাড়ের চেষ্টা করলেন জয়ন্তী দেবের প্রতিবেশীদের কাছ থেকে। কবে ওই ফ্ল্যাটে এসেছিলেন সুরজিৎ? কতদিন ছিলেন? আর কেউ কি এসেছিলেন সঙ্গে? এক পড়শির কাছ থেকে বেরোলো একটা গুরুত্বপূর্ণ তথ্য। 2-1 দিন নয়, আরো বেশি দিন ওই বাড়িতে ছিলেন সুরজিৎ। এমনকি যেদিন জয়ন্তীর দেহ উদ্ধার হয় শিয়ালদা স্টেশনে, তার আগের দিনও, অর্থাৎ 19শে মে, ও ওই ফ্ল্যাটে দেখা গিয়েছে সুরজিৎকে। সেদিন ভোরবেলা ওই ফ্ল্যাটের বাথরুম থেকে একটানা জল পড়ার আওয়াজও পেয়েছিলেন জয়ন্তীর ওপরতলার ফ্ল্যাটের এক বাসিন্দা। এমনিতে হবে না, সুরজিৎকে নিয়ে লেকটাউনের ফ্ল্যাটে যাও, ওখানে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। তদন্তকারী অফিসারকে নির্দেশ দিলেন ওসি। গোড়ায় ওই ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারে নিমরাজি ছিলেন সুরজিৎ। তদন্তকারী অফিসার জানিয়ে দেন, ভালোই ভালোই চলুন, তা না হলে বুঝতে হবে আপনি তদন্তে অসহযোগিতা করছেন। ফ্ল্যাটের দরজা খোলা হলো। শোয়ার ঘরের মেঝে রক্তের দাগ তখনও স্পষ্ট। জল দিয়ে ধোয়ার চেষ্টা হয়েছে জায়গাটা, বুঝতে অসুবিধা হয় না তদন্তকারী অফিসারের। কি ব্যাপার, রক্তের দাগ কেন? জানি না, আমি তো এখানে থাকতাম না। আপনাকে তো অনেকবার বলেছি, যে কয়েকদিন ছিলাম তখন তো সব দেখিনি। জানি বলেছেন, আবার জানতে চাইছি, স্ত্রীর সঙ্গে থাকলেন অথচ আপনার স্ত্রী নিখোঁজ আর আপনি কিছুই জানতেন না? না বলছি তো, কি মুশকিল, আমি কিছুই জানি না। কেউ সত্যি কিছু জানেন না, নাকি না জানার ভান করছেন? পোরখা পুলিশ অফিসারে ফারাকটা ধরতে সময় লাগে না। সুরজিৎ বাবু, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, ওখানেই যা কথা হবার হবে। তা না হলে জানেন তো, আমাদের আরো অনেক রাস্তা আছে। জানিয়ে দেন অফিসার। জিআরপি থানায় তুলে আনা হলো বছর 45 সুরজিৎকে। জেরা পর্ব শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক ঘন্টা। লাগাতার জেরায় ধুঁকছেন সুরজিৎ। ভাঙবো তবু মচকাবো না ভাবটা বজায় রাখা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আত্মপক্ষ সমর্থনে যা যা বলার বলতে সুযোগ দেয়া হলো তাকে। তার বক্তব্যের অসঙ্গতি মুহূর্তে নোট করে নিচ্ছিলেন তদন্তকারীরা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরেছে সুরজিৎকে, তখন পাল্টা প্রশ্নবাণ ছুড়ে দিলেন গোয়েন্দারা।
কেন হঠাৎ জয়ন্তী দেবীর ফ্ল্যাটে গেলেন সুরজিৎ? কবে গেলেন? কখন বের হলেন ফ্ল্যাট থেকে? কি কথা হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? কি, কেন, কবে, কখন, একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে ধৈর্যের বাঁধ ভাঙে সুরজিতের। স্বীকার করে নেন একটা সময়, আমি খুন করেছি ওকে, আমি করেছি। এই মুহূর্ত অপেক্ষায় ছিলেন তদন্তকারীরা। এরপর অভিযুক্তের মনোবল ভেঙে ফেলাটা শক্ত নয়। সামান্য বিরতির পর আবার শুরু হয় জেরা পর্ব। কেন খুন করলেন? আর কে কে ছিল আপনার সঙ্গে? আপনি কি স্ত্রীর দেহ এইভাবে কাটলেন? আমি করেছি সব। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল ওর, বারবার বারণ করেছিলাম, রোজ ঝামেলা হতো। কার সঙ্গে সম্পর্ক ছিল জানি না। খুনের স্বীকারোক্তির পর অভিযুক্তের কাছ থেকে সত্যিটা বের করে আনা ছিল সেফ সময়ের অপেক্ষা। জেরায় জেরায় জর্জরিত সুরজিৎ স্বীকার করলেন বিবাহ বহির্ভূত সম্পর্ক জয়ন্তীর নয়, ছিল তারই। বান্ধবীর নাম লিপিকা পোদ্দার। দু একদিনের সম্পর্ক নয় সেটা, দীর্ঘদিনের। কয়েক বছর আগে তখন গুরুতর অসুস্থ সুরজিতের মা। মায়ের দেখভালের জন্য আয়া হিসাবে দেব পরিবারে আগমন লিপিকা। স্ত্রী একটু চোখের আড়াল হলেই লিপিকার সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা শুরু যেতে। তবে সে কথা জয়ন্ত দেবীর কানে পৌঁছতে দেরি হয়নি। বাড়ির আয়ার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তিনি, মানিয়ে নিতেও না। বারণ করেছিলেন গোড়ায়। পরকীয়া সম্পর্কে ফাঁস থেকে স্বামীকে সরিয়ে আনার সব রকম চেষ্টাও করেছিলেন। ঝগড়া করেছেন স্বামীর সঙ্গে, প্রবল অশান্তি হয়েছে মাঝে মধ্যেই। কে কার কথা শোনে? লিপিকার সঙ্গে ঘনিষ্ঠতায় ক্রমশ বেড়েছে সুরজিতের। মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে হতে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন জয়ন্ত দেবী। তাদের মেয়ে অবশ্য থাকছিলেন বাবার সঙ্গেই। মাঝে মধ্যে দেখা করতে মায়ের কাছে আসত সে। কিন্তু আলাদা থাকলে তো লেকটাউনের ফ্ল্যাটটা মিলবে না। এই ফ্ল্যাট জয়ন্ত দেবীর নামে, তাই পথের কাঁটা সরাতে হবে। বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করে লেকটাউনের ফ্ল্যাটে গেলেন সুরজিৎ। ভাব দেখালেন যেন পুরনো বিবাদ সব মিটিয়ে ফেলতে চান জয়ন্ত দেবীর সঙ্গে নতুন করে সব শুরু করতে। জয়ন্তও ভাবলেন স্বামীর হয়তো মতি ফিরেছে। সুরজিতের সঙ্গে তার মেয়েও গিয়েছিল মায়ের ফ্ল্যাটে। 19শে মে সন্ধ্যা থেকেই প্রবল ঝগড়া হয় স্বামী স্ত্রী। তারপরও রাতে এক ঘরে শুয়েছিলেন সুরজিৎ, জয়ন্তী, পাশের ঘরে মেয়ে। বেশি রাতে আদৌ ঘুমিয়ে থাকা স্ত্রীর মাথায় প্রদীপ রাখার পিল সুচ দিয়ে আঘাত করেন সুরজিৎ। জয়ন্ত দেবী অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল মেয়ের। সুরজিৎ তাকে বোঝান মা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, আমি দেখছি, সকাল হলেই ডাক্তার ডাকবো, তুই সকালে বন্ধুর বাড়ি চলে যাস। বাবার কথা শুনে ঘুমোতে চলে যায় তার মেয়ে। 20শে মে ভোরের আলো ফুটতেই মেয়েকে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেন সুরজিৎ। ডেকে পাঠান লিপিকাকে। তখনও শরীরে সার ছিল জয়ন্ত দেবী। সুরজিৎ লিপিকা দুজনে মিলে তার মুখে বালিশ চেপে ধরে। জয়ন্ত দেবীর হাত পায়ে সামান্য নিষ্ফল ছটপটানি একটা সময় থেমে যায়। না, শ্বাস করছে না, কাজ শেষ।
নিশ্চিত হন সুরজিৎ লিপিকা। কাজ অবশ্য পুরোপুরি শেষ হয়নি তখনও। ফ্ল্যাট থেকে বের করে বডিটা তারা ফেলবেন কোথায়? কদিন পরই তো শুরু হবে খোঁজাখুঁজি। তখন বান্ধবীর পরামর্শে তার এক পরিচিতিকে ডেকে পাঠান সুরজিৎ। নাম সঞ্জয় বিশ্বাস, পেশায় কসাই। এই কাজের বিনিময়ে সে পাবে 5,000 টাকা। সঞ্জয়ের উপর দায়িত্ব বতালো দেহটাকে এমন ভাবে কাটতে হবে যাতে শনাক্ত করার উপায় মাত্র না থাকে। পেশাদার কসাইয়ের দক্ষতায় নিপুণ হাতে জয়ন্তীর দেহ থেকে আলাদা করা হয় মাথা, হাত, পা। জয়ন্তী দেবীর নিজের ঘরেই হাঁটু মুড়ে বসে যখন কাজ সারছে সঞ্জয়, অল্প দূরে বসে সুরজিৎ লিপিকা। যেন কিছুই হয়নি। মুড়ি কাটার থেকে সহজে কেটে ফেলা হয় জয়ন্তী দেবীর দেহ। তারপরও শনাক্তকরণের সব সম্ভাবনা দূর করতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় দেহের টুকরোগুলো। প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ট্রলি ব্যাগ আর হোল্ডলে ভরে ফেলেন 3 জন। ডেকে আনা হয় ট্যাক্সি। সকালেই সুরজিৎরা দেহ ট্যাক্সিতে তুলে বেরিয়ে পড়েন। শিয়ালদা স্টেশনে এসে দেখেন প্রচুর লোক। এত বড় ব্যাগ হোল্ড রাখতে গেলে লোকের চোখে পড়ার সম্ভাবনা। তাই সেখান থেকে সুরজিৎ চলে যান বাবুঘাটে। সেখানেও বাস স্ট্যান্ডে লোকজনের ভিড়। তাই দেহ লোপাট করতে দিনের আলো পড়া পর্যন্ত অপেক্ষা করছিলেন 3 জন। দিনের আলো একটু নেমে আসতেই সুযোগ বুঝে তারা শিয়ালদার ভিআইপি পার্কিং এর সামনে চুপচাপ নামিয়ে দেন ব্যাগ হোল্ডার। প্রথমে সুরজিৎরা ভেবেছিলেন পুলিশ দেহ খুঁজে পেলেও তা শনাক্ত করা যাবে না, আর তাকে পুলিশ জেরা করতে এলে বলে দেওয়া যাবে যে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল জয়ন্ত দেবী। হয়তো প্রেমিকের সঙ্গে কোথাও চলে গিয়েছেন, বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যাবে নির্বিকার। তবে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান অপরাধীও তো ভুল করে। যেমন ক্যাশ মেমো ট্রলি ব্যাগেই ফেলে এসেছিলেন সুরজিৎরা। 3 জনের স্বীকারোক্তির পাশাপাশি ফ্ল্যাটের পড়শি, ট্যাক্সি চালকের বয়ান, যে অস্ত্র দিয়ে দেহ টুকরো করা হয়েছিল তা কেনার রসিদের মতো টুকরো টুকরো সব তথ্য প্রমাণই আদালতে জমা দিয়েছিল পুলিশ। আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছিল সঞ্জয়। 1,500 টাকার বিনিময়ে তাকে দেহ কাটার বরাদ্দ দিয়েছিলেন সুরজিৎ লিপিকা। তাও জানিয়েছিলেন আদালতে। পরিকল্পনা মাফিক খুন ও সাক্ষ্য প্রমাণের লোপাটের অন্যতম ষড়যন্ত্রকারীর বয়ানকে গুরুত্ব দিয়েই বিবেচনা করে আদালত। এখানে একটা আইনি ব্যাখ্যা জরুরি। ভারতীয় ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী বিচারকের কাছে দেওয়া গোপন জবানবন্দি গুরুত্ব অপরিসীম। যার জবানবন্দি নেওয়া হচ্ছে বিচারক তার কাছ থেকে জেনে নেন কোনো চাপের মুখে তিনি এই বয়ান দিচ্ছেন কিনা। এই বয়ান তার বিরুদ্ধেও যেতে পারে, তাও স্মরণ করিয়ে দেয় আদালত। অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে তুল্যমূল্য যাচাই করে যদি সেই বয়ানের সমর্থন মেলে, তাহলে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা অনেকটা সহজ হয়ে যায়। পুলিশ হেফাজতে দেয়া বয়ানের ক্ষেত্রে অবশ্য বিষয়টা এক নয়। ফৌজদারি কার্যবিধি 161 ধারায় পুলিশ অভিযুক্তদের স্বীকারোক্তি রেকর্ড করে, কিন্তু পুলিশ হেফাজতে মারধর করে সেই স্বীকারোক্তি আদায় করা হয়েছে এমন অভিযোগও তুলতেই পারেন অভিযুক্ত। অতীতে অভিযোগ উঠেছে বিস্তর, তাই প্রমাণ হিসাবে এই স্বীকারোক্তি গুরুতর যে
বা ওজন অনেকটাই যে কম? দীর্ঘ সওয়াল। জবাব শেষে শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বলেন, নিখুঁত পরিকল্পনা করে এই খুন। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। আদালত তিনজনেরই ফাঁসির নির্দেশ দিয়েছে। সন্তানের দোহাই দিয়ে লঘু শাস্তির আর্জি জানিয়েছিলেন সুরজিৎ লিপিকা। ধোপে টেকেনি সেই আবেদন। নিম্ন আদালতের রায় নিশ্চিতভাবে চ্যালেঞ্জ হবে উচ্চ আদালতে। আইনি লড়াই চলবে ঠিকই, তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর অর্থলোভ বহু নৃশংস খুনের নেপথ্য কারণ হয়েছে সেই সুলতানি বা মুঘল আমল থেকে। কিন্তু লোভ আর পরকীয়ার সম্পর্ক মানুষকে যে এভাবে পশু সম করে তোলে, ভাবলেও এখনো শিউরে উঠতে হয়। এতক্ষণ সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এবং সাংবাদিক হিমাদ্রি সরকারের লেখা ক্যাশ মেমো কিস্তিমাল শুনছিল। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করুন। আগামী সপ্তাহে আরো নতুন গল্প আসবে, শুনতে থাকুন।